আমাদের একটা প্রবাদ রয়েছিল, রঙের রসে ভরপুর, তার নাম ছিল রংপুর। এটা এখন বিলীন হয়েছে বৈষম্যের কারণে। কেন এই কথাটা বলা হয়েছিল? রঙের রসে ভরপুর রংপুরের মানুষের মুখে ছিল হাসি, রংপুরের মানুষের মনে ছিল আনন্দ, রংপুরের মানুষের গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু ছিল, মুখে ছিল ভাওয়াইয়া গান। এই ছিল রংপুর। কিন্তু সেই রংপুর বিরান ভূমিতে পরিণত হয়েছে। আজকের যে আলোচনা সেটি হচ্ছে রাজনীতির সঙ্গে অর্থনীতির সম্পর্কটা সুদৃঢ় করতে হবে। আমরা যারা রাজনীতি করি, আমরা নীতি নির্ধারণ করব, আমরা পলিসি দিব কিভাবে বাংলাদেশের মানুষের উন্নয়ন করা সম্ভব, আর আপনারা সেখানে সহযোগী হিসাবে কাজ করবেন। এটির মেলবন্ধন করার জন্য আজকের এই আলোচনা। আমি মনে করি বিএনপি ওই দল, আগামী দিনে কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই সেটি এখন থেকে আমরা ভাবছি, এবং সেই ভাবনা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভেবেছেন এবং দায়িত্ব দিয়েছেন আমার প্রিয় ভাই খোরশেদ। উনি বাংলাদেশে বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াচ্ছেন, অভিজ্ঞতা সঞ্চয় করছেন, আপনাদের সঙ্গে মত বিনিময় করছেন, আপনাদের প্রস্তাবনাগুলো নিচ্ছেন। আগামী দিনে যদি একটি সঠিক সমৃদ্ধশালী আলোকিত বাংলাদেশ করতে পারে, সেজন্য এখন থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এটি হচ্ছে বিএনপির দৃষ্টিভঙ্গি। আমি মনে করি এখন রংপুরের উপর কথা যদি আমরা বলি, রংপুরের মানুষ সবসময় বঞ্চিত, সবসময় বৈষম্য শিকার হয়েছি আমরা। অথচ রংপুর হলো শস্য ভাণ্ডার। আমি খাদ্যমন্ত্রী ছিলাম। উদ্বৃত্ত খাদ্য হয় একমাত্র রংপুর, বৃহত্তর রংপুরে, অর্থাৎ রংপুর বিভাগে। কিন্তু রংপুরের মানুষ খেতে পারে না, খাওয়ার তাগিদে ছুটে যায় বাবা মাকে ফেলে, ভালোবাসার স্ত্রীকে ফেলে ঢাকার গার্মেন্টসে। কর্মসংস্থানের জন্য যাবে, তাতে কোনো আমার আপত্তি নেই। কিন্তু তারা যে কত মানবতার জীবন যাপন করে, যারা যান গাজীপুরে, যারা আশুলিয়ায় যান, যারা নারায়ণগঞ্জে যান, আমাদের রংপুরের মানুষ, রংপুরের এই সমস্ত মানুষ কিভাবে জীবনযাপন সেখানে করে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই রংপুরের মানুষ সহজ সরল, যার জন্য আমরা বেশি বঞ্চিত শিকার হই। এই যে কিছুদিন আগে বাজেট দেওয়া হয়েছিল, এই সরকারের আগে, আওয়ামী লীগ সরকারের আমলে, রংপুর সিটি কর্পোরেশনে 1 টাকা দেওয়া হয়নি। একটা সিটি কর্পোরেশন 1 টাকা বরাদ্দ পায়নি। এটি হয়। আমাদের বিশ্ববিদ্যালয়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 1 লক্ষ টাকা নাকি বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলো আলোচনা করতেও আমাদের আসলে লজ্জা লাগে, কীরকম বৈষম্য স্বীকার করা হয়েছে। রংপুরে কেন শিল্প কারখানা হবে না, সম্ভাবনা কি কি আপনারা অনেকে আলোচনা করেছেন। আমার দৃষ্টিতে যেটা মনে হয় সেটি হচ্ছে যে রংপুরের জমি হচ্ছে সবচেয়ে সস্তা। বাংলাদেশের যে কোনো অঞ্চলে যাবেন, 1 শতক জমি কিনতে যত টাকা লাগবে, রংপুর যে বিভাগের যে কোনো জায়গায় যাবেন অনেক কম দামে আপনি জমি কিনতে পারবেন। রংপুরের মানুষের শ্রমের দাম সবচেয়ে কম। তাহলে কারখানা করতে গেলে যে শ্রম এবং ল্যান্ড যেটি দরকার সেটি রংপুরে রয়েছে, বিস্তর খালি জায়গা রয়েছে। সেই দৃষ্টি আরেকটি হলো, অনেক আলোচনা করেছেন যে কৃষি উৎপাদনের যে পণ্যগুলো আমাদের, সেটার ভিত্তিতে আমরা শিল্পখানা করতে পারি। ভুট্টার কথা অনেকে আলোচনা করেছেন যে বাংলাদেশে যে ভুট্টা উৎপাদন হয় তার 60% উৎপাদন হয় রংপুর বিভাগে। আমার জেলা হয় বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ। অথচ একটা শিল্প কারখানা নেই। এখান থেকে ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছে, দক্ষিণ অঞ্চলে শিল্প কারখানা করতেছে, যার ফলে আমার এলাকার লোকের কোনো কর্মসংস্থান তৈরি হয় না। আলুর কথা যদি বলি, আলু যে আমাদের কত দুঃখের কারণ হয়ে দেখা দেয়, এবারও দেখা দিয়েছে। রাস্তায় আলু ফেলে দেয়, অথচ আলু যদি প্রসেসিং করা যেত, উন্নত কান্ট্রিগুলোতে দেখেন, বাংলাদেশের মধ্যে মুন্সিগঞ্জের পরেই হলো রংপুরের আলুর উৎপাদন। এত আলু উৎপাদন বাংলাদেশের অন্য অঞ্চলে হয় না। সুতরাং আলু ভিত্তিক কোনো শিল্প কারখানা এখানে তৈরি হয়নি। আর সবাই আলোচনা করেছেন তিস্তা মহাপরিকল্পনার কথা। তিস্তা আমাদের জীবন, তিস্তা আমাদের মা ছিল, সেই তিস্তা এখন আমাদের অভিশাপ।
দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের মানুষ তিস্তা নদী নিয়ে অনেক সংগ্রাম আন্দোলন করেছে, কিন্তু কোনো ফল হয়নি। অতীত ফেসিবাদ সরকারের প্রধানমন্ত্রী জেলা স্কুল মাঠে বক্তৃতা দিয়ে বলেছিলেন যে শীঘ্রই কাজ শুরু হবে, ভারতকে দিবে না চায়নাকে দিবে, এই গড়িমসি করতে সে কাজটা শুরু করতে পারেনি। তিস্তা আমাদের 2 কোটি মানুষের জীবন রেখা, লক্ষ লক্ষ মানুষ এখানে গৃহহারা হয়েছে, বাড়ি হারা হয়েছে, তারা কোথায় চলে গেছে আমরা তার ঠিকানাও জানি না। অথচ এটা নিয়ে বারবার রাজনীতি করা হচ্ছে। আপনারা জানেন সাম্প্রতিক সময় আমরা একটা আন্দোলন করেছি, জাগো ভাই তিস্তা বাঁচাই। আমাদের প্রধান অতিথি এসেছিলেন সেই আন্দোলনে একাত্মতা ঘোষণা করার জন্য কুড়িগ্রাম। এখানে 5টি জেলার 11টি পয়েন্টে আমরা আন্দোলন করেছি। লক্ষ লক্ষ মানুষ 17 এবং 18 ফেব্রুয়ারি তিস্তা চরের মধ্যে অবস্থান নিয়েছিল। আমার জানা নাই বাংলাদেশের সাম্প্রতিক কোনো আন্দোলনে জনসম্পৃক্ত এত বৃহৎ আন্দোলন হয়েছে। সেই আন্দোলনও আমরা এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে কাজটা শুরু করা উচিত। ওনারাও গড়িমসি করছেন, কেন করছেন আমরা জানি না। আমরা আশা করি এই মহাপরিকল্পনারা বাস্তবায়ন হলে পাওয়ার চায়না যেটা এখানে নকশা করেছে, সেটা যতটুকু আমি জানি, তিস্তা নদী প্রশস্ত হয়েছে 8-8.5 কিলোমিটার, ওটা কমিয়ে ওরা 1.5 কিলোমিটারে নিয়ে আসবে। তাহলে কত হেক্টর, লক্ষ হেক্টর জমি আমাদের পুনরুদ্ধার হবে, কৃষকরা বেঁচে যাবে। 1 নম্বর। 2 দিকে গাইড বাঁধ দিবেন ওনারা, প্রশস্ত রাস্তা তৈরি করবেন 130 কিলোমিটার 2 দিকে, সেই ডালিয়া থেকে শুরু করে সুন্দরগঞ্জ পর্যন্ত। এরপরে ওনারা এখানে স্যাটেলাইট শহর করবেন, এখানে হাউজিং করবেন, এখানে ইকোনমিক্যাল জোন করবেন, বিদ্যুৎ স্টেশন করবেন এবং পর্যটন করবেন। আমার মনে হয় যে এই একটা পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, রংপুরের দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে। সবাই জানেন যে নদী ঘিরে সভ্যতা তৈরি হয়, যুগে যুগে নদী ঘিরে সভ্যতা তৈরি হয়। আর সেই নদী ঘিরে আমরা আজকে বিলীন হয়ে গেছে রংপুরের মানুষ। আমাদের মঙ্গা এলাকার লোক বলা হয়, আমাদেরকে তিরস্কার করে মফিজ বলা হয়, নানানভাবে আমাদেরকে আখ্যায়িত করা হয়েছে। এটার পিছনে ছিল এখানকার যারা বিগত সময় ক্ষমতায় ছিলেন, তারা রংপুরের নাম ভাঙিয়েছেন, রংপুরের উন্নয়নের নেতৃত্ব দিতে পারেন না। রাষ্ট্রপতি পর্যন্ত ছিলেন, আমাদের গৃহবধূ ছিলেন, কিন্তু গৃহবধূ রাষ্ট্রপতি কোনো কাজ রংপুরের করেন না। আমরা মনে করি একটি পরিবর্তন হয়েছে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে। আমরা মনে করি আমরা নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি, সাম্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে রংপুরবাসীকে, রংপুর বিভাগের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।